ওনার তো ছবি আছে যে উনি একটা মানে বিলাসবহুল বাসভবনে আছেন। আমার কি 8 বছরের কোনো ছবি আছে এরকম? আমি যখন বেরিয়ে এসছি আমার চেহারা আর উনি যখন ফিরে এসছেন ওনার চেহারা কি এক ছিল? উনি 9 বছর ভারতে ছিলেন, আমাদের 8 বছর আর ওনার 9 বছর তো আকাশ পাতাল বেশ কম। আমাদের তো দুনিয়া থেকে বিচ্ছিন্ন ছিলাম, মানবেতর জীবনযাপন করেছি। উনি তো অনেক রাজকীয় হালেই ছিলেন উনি। দেশের যে এখন সার্বিক পরিস্থিতি চলছে এটা নিয়ে আসলে জনমনে একটাই প্রশ্ন যে দেশ আসলে কে চালাচ্ছে। এটার উত্তর এখন সবাই খুঁজছে, এক্সক্লুড বাংলাদেশ মিডিয়া। আপনার কি মনে হয় একজন দেশের নাগরিক হিসেবে? এটা আমারও প্রশ্ন, এটা আমারও প্রশ্ন এবং আমাকে সবাই জিজ্ঞাসা করে। এখন অনেক ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছে এর মধ্যেই, তো এই জন্য অনুমান ভিত্তিক কিছু তো আমি বলি না কখনো, কিন্তু যে ধোঁয়াশাটা সৃষ্টি হয়েছে এটা দূর করার দায়িত্ব সরকারেরই। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী যখন সব ক্ষেত্রে কথা বলতে থাকে তখন এটা তো স্বাভাবিকভাবে জনমনের প্রশ্ন আসেই। এবং আমি যেহেতু মানুষের সাথে মেলামেশা করি, আমাকে অনেকেই এই প্রশ্ন করে। আমি কাউকে জবাব দিতে পারি না, কারণ আমি নিজেও পরিষ্কার না। আমার হচ্ছে জিনিসটা এখনও অস্বচ্ছ, ধোঁয়াশা। দেশ আসলে কে চালাচ্ছে, দেশ কোন দিকে যাচ্ছে? এত বড় একটা বিপ্লব হলো, এত মানুষ প্রাণ দিল, এত মানুষ পঙ্গু হলো, এত গুম খুন পরে এটা তো যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ এই বিপ্লবটা করেছে ওটার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না গত কয়েক মাসে। তো এটা নিয়ে জনমনে তো হতাশা আছেই, বাট আমি কখনো আশা ছাড়ি না। আমি এই প্রধানমন্ত্রীর বর্তমান সফরটাকে আমি খুব ইতিবাচক দেখছি। আমি যতটুকু জানি যে এটা ভারতের থেকে একটা চাপ ছিল যে প্রথম সফর ভারতে হবে। আমি প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাই যে যদি চাপ থেকে থাকে সেটাকে উনি উপেক্ষা করে উনি মালয়েশিয়া এবং চীনে গিয়েছেন। এবং ওনারা কী কী সমঝোতা স্বাক্ষর করেছেন এটা এখন পর্যন্ত জানা যায়নি পরিষ্কারভাবে। আমি আশা করি ভালো কিছু হবে, তো আমি আশা নিয়ে বসে আছি আর কি। আচ্ছা, কিন্তু যেহেতু আপনি নাম বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, ওনাকে মানুষ আসলে কীভাবে ট্রিট করবে? উনি কি দেশ চালাচ্ছেন, নাকি স্বরাষ্ট্রমন্ত্রী, নাকি উনি আইন উপদেষ্টা বা টাইপ এর মধ্যে? তো আপনারা আমার চেয়ে ভালো জানার কথা, আপনারা তো গণমাধ্যমে কাজ করেন, নাকি নানা রকম কথা তো আছেই, নানা রকম কথা তো আছেই। আমি একটু বিস্মিত যে ওনার মন্ত্রণালয়ের বাইরে অন্য কোনো মন্ত্রণালয় নিয়ে তো সংশ্লিষ্ট মন্ত্রী আছে, ওনারই কথা বলার কথা। তো উনি যখন বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলে, এটা নিয়ে তো মানুষ কথা বলে এবং মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে না। তো ওনার ভূমিকাটা, উনি 9 বছর ভারতে ছিলেন, আমাদের 8 বছর আর ওনার 9 বছর তো আকাশ পাতাল বেশ কম। আমাদের তো দুনিয়া থেকে বিচ্ছিন্ন ছিলাম, মানবেতর জীবনযাপন করেছি। উনি তো অনেক রাজকীয় হালেই ছিলেন উনি। তো সেই অবস্থা থেকে উনি এখানে এসে উনি কী করছেন না করছেন না, যেমন আমার অনেক সন্দেহ আছে। তো আমরা দেখি, আমরা অপেক্ষা করি। মাত্র তো 4 মাস গেল, 4 মাস খুব কম সময়। আমরা আরও কিছু অপেক্ষা করি, তারপরে ব্যাপারে আমরা সুনির্দিষ্ট কোনো একটা ধারা বোঝা যাবে, একটা ট্রেন্ড প্যাটার্ন বোঝা যাবে। এই মুহূর্তে কোনো মন্তব্য করাটা ঠিক হবে না। গুম অথবা অপহরণ, আমান আজমি অথবা সালাউদ্দিন আহমেদ, মানে কোনো ব্যাখ্যা আছে কিনা? নির্যাতন কেউ ইচ্ছাকৃত বলে, কেউ আপনাকে নিয়ে একটা অভিযোগ আমরা শুনি যে ইচ্ছাকৃতভাবে কোথাও পালিয়েছিলেন, পরে আসছেন। সালাউদ্দিন আহমেদকে নিয়ে ওনাকে এখন তো ডিরেক্টলি বলেই ফেলেছিলেন সালাউদ্দিন বলে। ওনার তো ছবি আছে যে উনি একটা মানে বিলাসবহুল বাসভবনে আছেন। আমার কি 8 বছরের কোনো ছবি আছে এরকম? আমি যখন বেরিয়ে এসছি আমার চেহারা আর উনি যখন ফিরে এসছেন ওনার চেহারা কি এক ছিল? আর আমি তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আরও কয়েকজন উপদেষ্টা, গুম কমিশনের চেয়ারম্যান সদস্যরা সহ, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সহ, অন্যান্য প্রসিকিউটর এবং তদন্ত কর্মকর্তা সহ কয়েক দফায় গিয়েছি ওখানে। ওগুলো সারা দুনিয়া দেখেছি, এগুলো ভিডিও। এরপরে যারা বলে তারা মানসিকভাবে সুস্থ না, আমার এদের ব্যাপারে কিছু মন্তব্য নেই। যারা বলে যে আমি আত্মগোপনে ছিলাম, কেউ বলে পাকিস্তানে ছিলাম, কেউ বলে তুরস্কে ছিলাম, কেউ বলে লন্ডনে ছিলাম, এগুলো কেউ বলে ক্যান্টনমেন্টে ছিলেন।
আমি তো ক্যান্টনমেন্টে ছিলাম, ক্যান্টনমেন্টে তো ছিলাম। না, মানে কেন না, তো মানে ঘুম না, মানে ওই যে হেফাজত থাকে আর কি। আচ্ছা, বাংলাদেশে বর্তমান এখন যে সোশ্যাল মিডিয়ার যুগ, মানে সেনাপ্রধান বক্তৃতা দিচ্ছে, সেনাপ্রধানের বক্তৃতা শেষ হওয়ার আগে কিন্তু বক্তৃতার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় চলে আসে। তো সেখানে আমান আজমি একটা মানে ক্যান্টনমেন্টে গিয়ে আরাম আয়েসের মধ্যে থাকবে, আর এটা মানুষ জানবে না, 8টা বছর কেউ কাক পক্ষে জানবে না, এই বাস্তব কখনো। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি আবার একটু মানে প্রশ্নটা করি যে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে চেয়ারটা, এটাকে যুগে যুগে কালে কালে কি কুলুষিত হচ্ছে আমাদের দেশে? এত কম পর্যন্ত আমরা যতগুলো দেখলাম, সেই আসাদুজ্জামান খান, যার বিরুদ্ধে আমরা আমি ওগুলো দেখিনি, আমি বেরোয় যা শুনেছি এটা তো কোনো অবস্থায় মানে ক্ষমার অযোগ্য। ইভেন আমি তো জেনারেল জাহাঙ্গীরের ব্যাপারে আমি খুব সমালোচনা করেছি, ওনার ব্যর্থতা, উনি কিছুই করতে পারেননি। স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ পুলিশের সেলিউট ঠিক করা, কি খাও, ডাল মাংস বেশি না আলু বেশি, এগুলো তো স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ না। স্বরাষ্ট্রমন্ত্রী তো একেবারে দেশের সার্বিক পরিস্থিতি সামাল দেওয়ার কথা, এবং সেখানে উনি ছোটোখাটো জিনিস নিয়ে যদি পা উঁচু আরও উপরে উঠাও, টুপিটা এইভাবে পড়ো, এগুলো তো স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ। তো উনি আমার কাছে মনে হয় উনিও চরমভাবে ব্যর্থ হয়েছে। এর আগে আসাদুজ্জামান সাহেব সম্পর্কে যেগুলি শুনি আমি মুক্তির পরে, উনিও ব্যর্থ হয়েছে। যুগ যুগ থেকে আমাদের দেশে স্বরাষ্ট্রমন্ত্রীরা কোনোদিনই আমার মনে পড়ে না কেউ যে খুব ভালোভাবে দায়িত্ব পালন করতে পেরেছে। তো উনি তো একটা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তো মনে করেন একটা ধ্বংসস্তূপ থেকে দায়িত্ব নিয়েছে, পুলিশ প্রশাসন তো একটা ভেঙে চুরমার হয়ে গেছে। সুতরাং ওনার সফলতা ব্যর্থতা এত সব সময়ের মধ্যে যাচাই করা সম্ভব না। আমরা আরও দেখতে হবে এই ব্যাপারে। একটা ধ্বংসস্তূপ থেকে একটা বাহিনীকে, প্রশাসনকে ঠিক করা সহজ ব্যাপার না। ওরা যে অবস্থা চলে গিয়েছিল, তো আমাদের ওনাদেরকে সময় দিতে হবে, সময় দিতে হবে। আমরা খুব আবেগী জাতি, আমরা হুজুগী জাতি, আমরা চট করে উপসংহারে চলে যাই। আমি সেটার পক্ষপাতী না, উনি দায়িত্ব নিয়েছেন, আমরা দেখি উনি কী করেন। এবার আপনার এটা মনে হয় তবে এটা ঠিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে হারে ধর্ষণ, এমনকি শিশু ধর্ষণ, হত্যা এগুলি হচ্ছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি হচ্ছে, এগুলো বাড়ছেই তো, এগুলো কমছে না। কিন্তু আপনার এখানে দুটো বিষয় আপনার বহুত কাজ করে কিনা, যে এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক তিনি একটা কাজ করেছেন যে ওনার সন্তানকে বিসিবিতে আসীন এটা করেছেন। সবাই সমালোচনা করছে আর যে এই বোর্ড তো ভালো করছিল, আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে ক্রিকেট বোর্ডটা খুব ভালো করছিল, এখানে এটাকে কেন হঠাৎ করে তাড়াতাড়ি ভেঙে দিতে হলো এবং সব সরকার দলীয় মন্ত্রীদের নিকটাত্মীয়দেরকে ওখানে বসানো হলো, এটা তো প্রশ্নবিদ্ধ বটেই। শুধু এখানে তো না, আপনার ব্যাংক, আপনার বিশ্ববিদ্যালয়, প্রশাসন, সবখানেই তো ওনারা এরকম করছেন, এগুলো তো হওয়া উচিত ছিল না। দ্বিতীয় যে বিষয়টা বলতে চেয়েছিলাম যে ওটা তো উনি করলেন, আর দিন যত যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি মানুষের বিরক্ত অল্প সময়ের ভিতরে বেড়ে গেছে, এটা আপনার মনে হয় কিনা? আগে যারা ছিল তারা তো একটা সময় গিয়েছে, একটা পিরিয়ড গিয়েছে, কিন্তু এই স্বরাষ্ট্রমন্ত্রীর অথবা তার আগে জাহাঙ্গীর সাহেব, তাদের প্রতি মানুষের বিরক্তর প্রভাবটা খুব কম সময় হয়েছে। আপনার এটা মনে হয় কিনা? হ্যাঁ, মানুষ বিরক্ত না বললে আমি হতাশা বলতে পারি, মানে ক্ষোভ বলতে পারি, এবং এদের সামান্য আপনি যদি বিরক্ত বলতে চান বলতে পারেন। তবে মানুষ অনেক আশা ছিল, আর অনেক কঠোর পদক্ষেপ নেওয়া উচিত ছিল। এই যে চৈতালির যে বক্তব্য, এটাকে উনি স্লিপ অফ টাং বলে এড়িয়ে যেতে পারেন না, কোনো অবস্থাতে না। আমি স্বরাষ্ট্রমন্ত্রী হলে সাথে সাথে তাকে গ্রেফতার করতাম দেশ রাষ্ট্রদ্রোহিতার জন্য। আমি যদি আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকতাম, চৈতালি চক্রবর্তী সম্ভবত নাম, তার বক্তব্যের জন্য আমি সাথে সাথে গ্রেফতার করতাম তাকে রাষ্ট্রদ্রোহিতার জন্য। রাষ্ট্রদ্রোহিতার কথা। তো এই রামি স্যার এটা তো সে স্বীকার করেছে, এত দেরি হবে, আইনি প্রক্রিয়া এত দেরি হবে কেন? আপনার বিডিআর হত্যাকাণ্ড 30শে নভেম্বর গত বছর রিপোর্ট দাখিল হয়েছে, তো আজকে 8 মাস হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত ওটা বিচার নিয়ে কোনো কথাই শোনা যায় না। তো কোনো কিছুই তো আমাদের দেশে বাস্তবায়ন হয় না, এতে মানুষের হতাশা তো বাড়বেই। জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড।